সাথীর বিয়ে ঠিক হলে নীলিমা এবং কাজল একেবারে পাগল হয়ে যায়। তার কারণ একটাই, এটাই তাদের শ্বশুরবাড়িতে শেষ বিয়ে। এর আগে তার দুই ননদের বিয়ে হয়, কিন্তু তারা মোটেই মন খুলে মজা করতে পারে না, কারণ সেই সময় দুই বৌমার উপর কাজের সমস্ত দায়িত্ব থাকে। তাই এবার দুই বউ ঠিক করে তারা মন ভরে এবং পকেট খুলে আনন্দ করবে, কারণ এরপর বাড়িতে আর কেউ নেই যার বিয়েতে তারা দুজনে আনন্দ করতে পারবে। শোনো কাজল, এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে শেষ আনন্দের অনুষ্ঠান। ননদের বিয়ে হয়ে গেলে এরপর কিন্তু লাইনে আর কেউ নেই যার বিয়ে হবে, সুতরাং এই অনুষ্ঠানে আমরা গাধার মতো খাটবো না। এর আগে দুই ননদের বিয়েতে তাদের কথা মতো আমরা গাধার মতো কাজ করেছি, শাশুড়ি মায়ের সব কথা শুনেছি, কোনো শপিং করিনি, নিজেদের আনন্দ ত্যাগ করে দিয়েছিলাম, কিন্তু এবার আর সেটা হতে দেওয়া যাবে না। তুমি একদম ঠিক বলেছ, আমরা আর বোকা সেজে বসে থাকবো না। আমরা বাড়ির বউ বলে বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হলে সব দায়িত্ব আমাদের ঘাড়ের উপর এসে পড়বে, সেটা কিন্তু ঠিক নয়। এবার আমরা মন খুলে শপিং করব, বরদের টাকা ধ্বংস করব, জামা কাপড় গহনাগাটি সব কিনবো, আর বিয়েতে অনেক আনন্দ করব। এভাবেই তারা দুই যা বিয়ে বাড়ি উপলক্ষে একেবারে মত্ত হয়ে ওঠে। পরের দিন সকাল হতে না হতেই তারা দুজনে শপিং করতে যাবে বলে ঠিক করে, কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এবং তাদের বিবাহিত দুই ননদ একে একে আসতে শুরু করে দেয়। তবুও দুই বউয়ের কিছু যায় আসে না। তারা তাদের স্বামীদের কাছে গিয়ে বলে, এই রাহুল, তোমার ক্রেডিট কার্ডটা আমাকে দাও তো, আজকে আমি আর কাজল শপিং করতে যাচ্ছি। সে কি, তোমরা শপিং করবে কেন? বিয়ে তো আমার ছোট বোনের, ওর তো শপিং করা দরকার। আর ওর বিয়েতে তোমরা দুজন মিলে শপিং করবে, তাও আবার ক্রেডিট কার্ডে টাকা ধ্বংস করে? না না, আমি আমার ক্রেডিট কার্ড দিতে পারবো না। এমনিতেই এর আগে দুই বোনের বিয়ে দিতে গিয়ে আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছে, তাই তোমরা এখন টাকা খরচা করার নাটক করো না প্লিজ। ও আচ্ছা, আমরা যদি শপিং করি তাহলে তোমাদের টাকা খরচা হয়ে যায়, তাই তো? এদিকে তোমাদের তিন বোনের বিয়ে দিতে গিয়ে তোমাদের যে বাটি নিয়ে বসতে হচ্ছে, সেই বেলায় আমি কিছু শুনতে চাই না। তুমি ক্রেডিট কার্ডটা দিয়ে দাও, না হলে কিন্তু বাড়িতে একদম হুলুস্থুলু হয়ে যাবে। বিয়ে বাড়ি মাথায় করে দেব, আনন্দ করা বেরিয়ে যাবে কিন্তু। তোমাদের দুই বউয়ের মাথা একেবারে খারাপ হয়ে গেছে জানো তো। বিয়ে বাড়ি উপলক্ষে আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে, তোমরা বরং ওদের আপ্যায়ন করো আর রান্না বান্না করে খাও, আর বিয়ে বাড়িতে সবার দেখাশোনা করো, তাহলেই হবে। শপিং করে কোনো লাভ নেই। রাহুলের এমন কথা শুনে নীলিমার মাথা গরম হয়ে যায়। অন্যদিকে কাজলের স্বামী রাজ যখন একই কথা বলে, তখন কাজলও নিজের রাগ ঠিক রাখতে পারে না। ঠিক আছে, এখন যদি আমাদের মতো টাকা খরচা করে শপিং করতে না দেয়া হয়, তাহলে কিন্তু তোমাদেরই বিপদ, কারণ আত্মীয় স্বজনের সামনে তোমাদের পরিবারের কেচ্ছা আমরা খুলে দেব। তোমার মা দজ্জাল, আমাদেরকে খাটায়, তোমার বড় দুই বোন একেবারে বদমাইশ, আমাদের কাঠি করে বেড়ায়, এসব কথা সবার সামনে বললে ভালো হবে তো? বেকার বেকার কেন পাগলামি করছো বলো তো? আমার সব থেকে ছোট বোন, আর ওর বিয়ের পর আমাদের বিয়েতে আর কোনো বিয়ে বাড়ি কিংবা আনন্দের অনুষ্ঠান নেই, তাই দয়া করে ওর বিয়েতে কোনো ঝামেলা তৈরি করো না প্লিজ। হ্যাঁ, তাহলে যখন চাইছো আনন্দ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক, তাহলে ক্রেডিট কার্ডটা দিতে অসুবিধা হচ্ছে কোথায়? চুপচাপ ক্রেডিট কার্ডটা দিয়ে দাও, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। এভাবেই নীলিমা এবং কাজল পাগলামি করলে তাদের স্বামীদের কিছু করার থাকে না। তারা দুজনেই স্ত্রীদের হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে দেয়, যার ফলে দুই বউ আনন্দ করে গাড়ি নিয়ে শপিং করতে বেরিয়ে যায়। তারা শহরের সব থেকে দামি বুটিকে চলে যায়। সেখানে গিয়ে তারা অনেক অনেক টাকা ধ্বংস করে দামি দামি শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি কিনে নিয়ে চলে আসে। তারা যখন শপিং করে বাড়িতে ফিরে আসে, তখন কি ব্যাপার, ননদের বিয়ে আর তোমরা দুজনে মিলে বাইরে ঘুরে বেড়াচ্ছ? সব আত্মীয় স্বজন এসে গেছে, ওদের রান্না করে কে খাওয়াবে? আমার বড় দুই মেয়ের বিয়ের সময় তোমরা তো ভালোই রান্না বান্না করেছিলে, এখন কি হলো তাহলে? সারাদিন বাইরে ঘুরে বেড়ালে হবে? বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, যাও রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে নিয়ে এসো। উই আর ভেরি সরি, আমরা রান্না বান্না করতে পারবো না। আপনার দুই বড় মেয়ের বিয়ের সময় আমরা অনেক খেটেছি, সারাদিন রান্নাঘরেই পড়ে থাকতাম, কিন্তু তার বদলে আমাদের তো একটা উপহারও জোটেনি। আপনার দুই মেয়ে বিয়ের সময় ভালো ভালো শাড়ি গহনা উপহার পেয়েছে, কিন্তু আমাদের কিছুই দেয়া হয়নি, শুধু গাধার মতো খাটিয়ে নিয়েছে। এখন কিন্তু সেটা হবে না। এই শেষ বিয়েতে আমরা মন খুলে আনন্দ করতে চাই। ঠিক যেমন ভাবে আপনারা আনন্দ করেন, তেমন ভাবে আমরাও আনন্দ করব। আর আপনার দুই বিবাহিত মেয়ে ছোট বোনের বিয়ে উপলক্ষে বাপের বাড়িতে এসে পড়ে আছে, তাই ওরাই রান্না বান্না করবে। এমন কথা শুনে তাদের শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে তাদের দুই বিবাহিত ননদ একেবারে জ্বলে ওঠে।
দেখলে মা, বৌদি কিভাবে কথা শুনিয়ে দিল। নেহাত তোমরা বিয়ের 5 দিন আগে থেকে আমাদের আসতে বলেছিলে, তাই আমরা এখানে এসেছি। তা না হলে এত আগে তো আসার কোনো ইচ্ছাই ছিল না আমাদের। যদি জানতাম যে বোনের বিয়ে উপলক্ষে বাপের বাড়িতে এসে রান্না বান্না করে খেতে হবে, তাহলে আমরা মোটেই এখানে আসতাম না। ওসব ফালতু কথা বাদ দাও। রান্না করে খাওয়ার ইচ্ছা হলে খাও, আর না হলে অনলাইন থেকে খাবার অর্ডার করে সবাইকে খাইয়ে দাও, কারণ আমরা কিন্তু রাঁধুনি নই। এই বলে দুই বউ ঘরে চলে যায়। তারা নিজেদের দামি দামি শাড়ি, লেহেঙ্গা ইত্যাদি পরে আয়নার সামনে দেখতে থাকে। তাদের যেন খুশির ঠিক ঠিকানা থাকে না। এভাবে দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। যতই বিয়ের অনুষ্ঠান এগিয়ে আসতে শুরু করে, ততই দুই জায়ের আনন্দ করার পাগলামি যেন আরো বেড়ে ওঠে। কি ব্যাপার সাথী, তোমার বিয়ে আর তুমি চুপ করে বসে আছো কেন? বিয়ের আগে ব্যাচেলার পার্টি করবে না? হ্যাঁ, ব্যাচেলার পার্টি করতে হবে তো, কারণ বিয়ে হয়ে গেলে তুমি তো আর আনম্যারিড থাকবে না, তোমার অন্যরকম জীবন হবে। আর আমাদের শ্বশুর বাড়িতে এটাই বিয়ের শেষ অনুষ্ঠান। এরপরে আর বিয়ে দেওয়ার মতো লাইনে কেউ নেই। তাই আমরা ঠিক করেছি আজকে তোমার সাথে মন খুলে ব্যাচেলার পার্টিতে আনন্দ করব। নানা বৌদি, ওসব পাটিমাটি করার কোনো দরকার নেই, কারণ একবার যদি বাড়ির লোক এটা জানতে পারে তাহলে আমাকে খুব বকবে। কারণ তোমরা তো ভালো করেই জানো যে আমাদের বাড়িতে ওসব কিন্তু অ্যালাউ নেই। এই চুপ করো তো, একদম নাটক করো না। কেন, তোমার মনে নেই তোমার দুই দিদির বিয়ের সময় ওরা ওদের বান্ধবীদের বাড়িতে ডেকে রাত্রিবেলা ব্যাচেলার পার্টি করলো? আমরা যখন কিছু বলতে গেলাম তখন আসলে কাজল এবং নীলিমার দুই বড় ননদের বিয়ের সময় তারা তাদের বান্ধবীদের সাথে ব্যাচেলার পার্টির আয়োজন করে, কিন্তু বাড়িতে কেউ কিছু জানতেই পারে না। তারা যখন নাচানাচি করে গান গায় তখন দুই বউ তাদের ঘরে যায়, কিন্তু তাদের দুই ননদ ব্যাপারটা পছন্দ করে না। কি ব্যাপার, তোমরা আমাদের ঘরে আসলে কেন? মা তোমাদের দুজনকে বিয়ে বাড়ির সব রান্না বান্নার দায়িত্ব দিয়েছে, আর তোমরা সেই দায়িত্ব পালন না করে এখন আমাদের ঘরে চলে আসলে। না, আসলে তোমার বান্ধবীরা চিকেন খাবে নাকি মাটন খাবে সেটা জিজ্ঞাসা করতে এসেছিলাম, কিন্তু তোমরা যে এখন ব্যাচেলার পার্টি করছো আমরা বুঝতে পারিনি। আচ্ছা বলছি, তোমরা যখন ব্যাচেলার পার্টি করছো তাহলে আমাদের ডাকলে না কেন? তোমাদের ছোট বোনও তো এখানে নেই। বাবা, কাক হয়ে ময়ূরের পালক লাগাতে ইচ্ছে হয়েছে, তোমরা আমাদের সাথে ব্যাচেলার পার্টি করবে? না গো, তোমরা একদমই অ্যালাউ নও। আমাদের বিয়ে উপলক্ষে তোমাদের রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা এসবই কাজ। তোমরা কাজ করো, তার সাথে সাথে অতিথিদের আপ্যায়ন করো। আর হ্যাঁ, আমার বান্ধবীরা মাটন খাবে, তাই গিয়ে রান্না বান্না করে ফেলো। এই বলে টুম্পা এবং তার বোন দুই বৌদিকে ঘর থেকে বার করে দেয়। অন্যদিকে সাথী যেহেতু বয়সে ছোট, তাই তাকেও সেখানে ডাকা হয় না। এসব কথা মনে পড়লে নীলিমা এবং কাজলের খুবই খারাপ লাগে। তাই তারা ঠিক করে সাথীর বিয়ে উপলক্ষে তারাও ব্যাচেলার পার্টি রাখবে। সাথীকেও তারা একটা সুন্দর জামা পরিয়ে দেয়। ঘরেই তারা জোরে জোরে গান চালিয়ে নাচানাচি করে। এমনকি দুই বউ অনলাইন থেকে পিৎজা অর্ডার করায় এবং ননদের সাথে বসে বসে পিৎজা খায়। তারা যখন ঘরের মধ্যে বসে এভাবে আনন্দ করে তখনই তাদের শাশুড়িমা এবং বড় দুই ননদ সেখানে চলে আসে। সাথী, কিছুদিন পরেই তোর বিয়ে, আর তুই এখন তোর দুই পাগল বৌদির সাথে আনন্দ করছিস? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? কেন মা, আনন্দ করলে সমস্যা কোথায়? কারণ কিছুদিন পর আমি এমনিতেই বাড়ি ছেড়ে চলে যাব, তাই এখন আনন্দ করে নিচ্ছি। আর দুই বৌদির কি আমার বিয়ে উপলক্ষে আনন্দ করার কোনো অধিকার নেই? দেখেছো মা, তোমার দুই পাগল বৌমা আমার ছোট বোনটাকে ওদের মতো পাগল বানিয়ে দিয়েছে। বিয়ে বাড়ি উপলক্ষে আত্মীয় স্বজন এসেছে বলে আমরা ওদেরকে রান্না বান্না করে খাওয়াচ্ছি, আর তোমার দুই বদমাইশ বউ সাথীকে নিয়ে বসে বসে আনন্দ করছে। বেশ করছি, আনন্দ করছি। আমাদের যা ইচ্ছা হয় আমরা তাই করব। তোমরাও তো তোমাদের বিয়ের সময় আনন্দ করেছিলে, আমরা কি কিছু বলেছি? যাও এখান থেকে, বেরিয়ে যাও, আমাদেরকে ডিস্টার্ব করবে না। এভাবে নীলিমা এবং কাজল তাদের শাশুড়িমা এবং বড় দুই ননদকে ঘর থেকে বার করে দেয়। তারা সবাই মিলে আবার আনন্দ করতে শুরু করে। অন্যদিকে পরমা দেবী এবং তার দুই বড় মেয়ে রান্নাঘরে যায় এবং রাগে গজগজ করতে করতে রান্না বান্না করে। দেখতে দেখতে এভাবে আরো একদিন কেটে যায়। নীলিমা এবং কাজল বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে খুবই আনন্দ করতে থাকে। সাথীকে যখন আইবুড়ো ভাত খাওয়ানো হয় তখন তারা নাচানাচি করে গান গায়, কিন্তু দুই বৌমাকে এরকম পাগলের মতো আনন্দ করতে দেখে পরমা দেবী এবং তার দুই বড় মেয়ে একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ তারা সাথীর বিয়েতে ভালো করে আনন্দ করতেই পারে না। মেহেন্দির দিন দুই বৌমা একেবারে হাত ভরে মেহেন্দি পরে, এমনকি সাথীও ভালো করে হাতে মেহেন্দি পরে। মেহেন্দি পরা হয়ে গেলে নীলিমা এবং কাজল দুজনেই মেহেন্দির নানান রকম গানে নাচানাচি করতে শুরু করে।
ঠিক আছে, আর লোক দেখানি করে গান গাইতে হবে না। আগে থেকে হাতে মেহেন্দি পরে বসে থাকলে কেন? আর বাদবাকি কাজগুলো কে করবে? আমরাও তো হাতে মেহেন্দি পরবো। আমরা তো আর কোনো কাজ করতে পারবো না বৌদি। কাজ করতে পারবে না যখন করতে হবে না। তোমার বুড়িমা তো আর হাতে মেহেন্দি পরবে না, সুতরাং বুড়ির শাশুড়ি মা কাজ করবে। তোমরাও হাতে মেহেন্দি পরে নাও। নীলিমা এবং কাজল অকপটে এরকম কথা বললে বিয়েবাড়িতে উপস্থিত সকলেই অট্টহাসি হেসে ওঠে। পরের দিন গায়ে হলুদের অনুষ্ঠানে দুই বৌমা সাথীকে ভালো করে গায়ে হলুদ মাখায়, তাকে নিয়ে নাচানাচি করে। কিন্তু তাদের শাশুড়িমা এবং দুই ননদ রান্নাঘরে রান্না করে। এখন তারা খুব ভালো করে বুঝতে পারে বাড়িতে আগের দুটো বিয়ের অনুষ্ঠানে দুই বৌমাকে দিয়ে অত বেশি কাজ করানো উচিত হয়নি, কারণ তারা শেষ বিয়ের অনুষ্ঠানে কোনো কাজ না করে আনন্দ একেবারে উসুল করে নিতে চাইছে। বিয়ের দিন সন্ধ্যাবেলা দুই বউ একেবারে পরীর মতো সাজগোজ করে শ্বশুরবাড়ির শেষ বিয়ের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়। তারা বিয়েতেও অনেক আনন্দ করে, কিন্তু বিয়ের পর সাথী বাপের বাড়িতে আসলে যখন গিফটগুলো দেখা হয় তখন, মা আমি বিয়ের সময় দুটো সুন্দর সুন্দর কানের দুল পেয়েছিলাম, ওটা কোথায় গেল? আমি তো খুঁজেই পাচ্ছি না। আমি শ্বশুর বাড়িতেও কিন্তু নিয়ে যাইনি, ওটা আমার বান্ধবীরা আমাকে অনেক শখ করে উপহার দিয়েছিল। মাকে জিজ্ঞাসা করছিস কেন? তোর দুই পাগলি বৌদিকে জিজ্ঞাসা কর, কারণ গিফটের দায়িত্ব তো ওরাই নিয়েছিল। বিয়েতে এমন পাগলের মতো আনন্দ করেছে, মনে হয় ওরা দুল দুটো হারিয়ে দিয়েছে, আর তা না হলে চুরি করে নিয়েছে। এমন কথা শুনে কাজল এবং নীলিমা দুজনেই ভীষণ পরিমাণে রেগে যায়। ঠিক আছে, আমরা যখন পাগলের মতো আনন্দ করে দুল হারিয়ে দিয়েছি, তাহলে দুল খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। এই বলে নীলিমা এবং কাজল তাদের দুই বড় ননদের ঘরে চলে যায়। তারা তাদেরই আলমারি থেকে দুটো সোনার দুল বার করে নিয়ে আসে, যা দেখে টুম্পা এবং তার বোন লজ্জায় পড়ে যায়। কারণ সাথী যেহেতু বিয়ে উপলক্ষে অনেক দামি দামি উপহার পায়, আর বাড়িতে যেহেতু এটাই শেষ বিয়ে, তাই সাথীর বিয়েতে অনেক অনেক টাকাও খরচা করা হয়। সেই জন্য তার দুই বড় দিদি হিংসায় জ্বলে ওঠে, এমনকি রাগের বশে তারা দামি দুটো সোনার দুল চুরি করে নেয়। এই ঘটনা সামনাসামনি হওয়ার পর তাদের মুখে কোনো কথা থাকে না, তারা মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে দুই বৌমার কাছে শ্বশুরবাড়ির শেষ বিয়ের পাগলামি একেবারে অবিস্মরণীয় হয়ে থেকে যায়। বৈশালী তার শাশুড়ি মা লতা দেবী এবং এক 10 বছরের মেয়ে চম্পার সঙ্গে বাস করত। চম্পার বাবা ছিল না। চম্পাকে মানুষ করার জন্য বৈশালী এবং তার শাশুড়ি মা লতা দেবী দুজনেই স্কুলে রান্নার কাজ করত। ক্লাস 4 পর্যন্ত চম্পাকে প্রাইমারি স্কুলে পড়ানোর পর বৈশালী যেই হাই স্কুলে রান্নার কাজ করত, সেই স্কুলে তার মেয়েকে ভর্তি করে দেয়। নতুন স্কুলে ভর্তি হয়ে চম্পা খুবই খুশি হয়। সে সবচেয়ে বেশি খুশি হয় এই কথা ভেবে যে সে প্রত্যেকদিন তার মা এবং ঠাকুমার সঙ্গে স্কুলে যেতে পারবে এবং তাদেরকে স্কুলে সব সময় দেখতেও পারবে। প্রথম দিন স্কুলে যাওয়ার সময়, মা তুমি তো আমার টিফিন তৈরি করতে ভুলে গেছো। আমার টিফিন কোথায়? আমাকে চাউমিন করে দাও, আজকে আমি চাউমিন খাবো। তোমার হাতে চাউমিন খেতে আমার খুব ভালো লাগে। টিফিনের কথা ভুলে যাও, তোমাকে আর টিফিন দেওয়া হবে না। আজ থেকে তুমি নতুন স্কুলে গিয়ে না খেয়ে থাকবে। কি বৌমা, তাই তো? না, আমি না খেয়ে কি করে থাকবো? আমার তো প্রচুর খিদে পায়, আর আমার বন্ধুদের তোমার হাতে চাউমিন খুব পছন্দ। ওরাও আমার কাছে রোজ চাউমিন চায়। আমি ওদেরকে কি দেব? আমাকে করে দাও, আমাকে চাউমিন করে দাও। আরে বোকা মেয়ে, তোমার টিফিনের প্রয়োজন পড়বে না তো। আমি আর ঠাম্মা তো তোমাদের স্কুলে রান্নার কাজ করি, ওখানেই আমরা বাড়ির মতোই ভাত তরকারি রান্না করব। তুমি আজ থেকে দুপুরবেলা ভাত তরকারি খেতে পারবে। তোমাদের আগের স্কুলে তো মিড ডে মিল দেওয়া হতো না, সেই জন্য তো তোমাকে এই স্কুলে ভর্তি করলাম, যাতে তুমি আমাদের হাতে তৈরি রান্না খেতে পারো। এই শুনে চম্পা খুবই খুশি হয়। মা, আমি আমার বন্ধুদের সবাইকে বলবো যে তুমি ওদের সবাইকে রান্না করে খাওয়াবে। অনেক দাম হবে তোমার, তাই না বলো? কিন্তু মা, আমাকে বাড়িতে মাঝে মধ্যে চাউমিন করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন চলো স্কুলে চলো, প্রথম দিনই না হলে স্কুলে যেতে দেরি হয়ে যাবে। সকালবেলা তিনজনে একসঙ্গে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। চম্পা ক্লাস করত, অন্যদিকে বৈশালী এবং তার শাশুড়ি মা স্কুলের বাচ্চাদের মিড ডে মিল রান্নার কাজে ব্যস্ত থাকত। স্কুল ছুটির পর চম্পাকে নিয়ে তারা বাড়ি ফিরে আসতো। এভাবেই তাদের জীবন বেশ ভালোই কেটে যাচ্ছিল।
বৈশালী এবং তার শাশুড়ি মা লতা দেবীর সঙ্গে বুলটি নামের একটি মহিলা ওই স্কুলে রান্নার কাজ করত। একদিন, আজকে বাচ্চাদের জন্য সোয়াবিনের তরকারি তোমাদের মধ্যে কে রান্না করেছিলে? তরকারিতে এত বেশি পরিমাণে লবণ, এত বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে যে বাচ্চারা খেতে পারছে না। বাচ্চারা কেন, আমরা টিচাররাই খেতে পারলাম না। কে রান্না করেছে আজকে তরকারি? স্যার আজকে তো বুলটি রান্না করেছিল। আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম। প্রত্যেকদিন আমি রান্না করি, কিন্তু আজকে বুলটি বলল ও তরকারি রান্না করবে, তাই জন্যই ওকে দিয়েছিলাম। তুমি ওটা কি তরকারি রান্না করেছো? হ্যাঁ, একটা বাচ্চাও তো খাবার খাচ্ছে না। আজকে প্রতিটা বাচ্চা খাবার নষ্ট করেছে, কেউ খেতে পারেনি। তুমি আজকের পর থেকে রান্না করবে না, তুমি অন্যান্য কাজ করবে আর এদের দুজনকে সাহায্য করবে, রান্না তুমি করবে না। ঠিক আছে স্যার, আর আজকের ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। আসলে আমার একটা বোন আছে, ও খুবই অসহায়, ওর স্বামী নেই, আর ও খুব ভালো রান্না করতে পারে। ওকে যদি আমাদের সঙ্গে রান্নার কাজ দিতেন তাহলে খুব ভালো হতো। এত রান্নার লোক নিয়ে কি করব আমরা? আমাদের এখন কোনো লোকের প্রয়োজন নেই, তোমরা তিনজনই যথেষ্ট। পরে যদি প্রয়োজন পড়ে তাহলে বলা হবে। এই বলে স্যার রামপ্রতাপ বাবু সেখান থেকে চলে যায়। বৈশালীর উপর বুলটি খুব রেগে গিয়েছিল। আমাকে স্যারের সামনে অপমান করলো, আমি ওকে ছাড়বো না। দুই শাশুড়ি বৌমা মিলে একেবারে সবার মন জয় করে ফেলেছে। কি এমন ভালো রান্না করে, তার থেকে ভালো রান্না তো আমিই করি। এদেরকে আমি এখান থেকে যে কোনো রকম ভাবে বের করে দেব। আমার ছোট বোনকে আমি কাজে ঢোকাবো। এই শাশুড়ি বৌমার জন্য আমি কোনো জিনিস চুরিও করতে পারি না। কিছু একটা ভাবতে হবে আমাকে। বুলটি বৈশালী এবং লতা দেবীর উপর খুব হিংসা করত, কারণ তাদের দুজনের হাতের রান্না খুবই সুস্বাদু হতো। তাই বাচ্চারা পেট ভরে আত্মতৃপ্তি করে খাবার খেত। মিড ডে মিলের খাবারও রোজ শেষ হয়ে যেত। স্কুলে স্যার ম্যাডামরা সেই জন্য বৈশালী এবং তার শাশুড়ি মায়ের খুব নাম করতেন। অন্যদিকে বৈশালীর মেয়ে চম্পাও পড়াশোনায় খুব ভালো ছিল। সব মিলিয়ে বুলটির মনে তাদের প্রতি রাগের সঞ্চয় হয়েছিল। তাই সে মনে মনে একটা প্ল্যান করে। সে প্রত্যেকদিন বৈশালীর তৈরি রান্না করা খাবার নষ্ট করে দেয়। কখনো অতিরিক্ত পরিমাণে জিরা গুঁড়ো মিশিয়ে দিত, কখনো বা গরম মশলা অনেক বেশি পরিমাণে মিশিয়ে দিত, আবার কখনো লেবুর রস মিশিয়ে তরকারি টক করে দিত। এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন, তোমাদের দুজনকে আমরা আর কাজে রাখতে পারবো না। বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের রান্নার কোয়ালিটি আর আগের মতো নেই। বাচ্চারা তোমাদের তৈরি খাবার খেতেই পারছে না। আর এমনিও তোমাদের নামে রিপোর্ট আছে, শুনেছি তোমরা নাকি মশলাপাতি স্কুল থেকে চুরি করে নিয়ে চলে যাচ্ছ। কদিন পর পর শুধু মশলাই শেষ হয়ে যাচ্ছে। না স্যার, আমরা এমন কিছুই করিনি। আমার মনে হচ্ছে আমাদের পেছনে কেউ লেগেছে, আমাদেরকে এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। স্যার, আমাদেরকে কয়েকটা দিন সময় দিন, আমরা সব ঠিক করে নেব। আর মশলা শেষ হয়ে যাচ্ছে, এটা তো আমরাও অবাক হচ্ছি। না, আর কয়েকদিনও নয়, তোমরা এবার আসতে পারো। তোমাদের বকেয়া টাকাগুলো এসে নিয়ে যাবে। আর বুলটি, তোমার একটা বোন ছিল না, তুমি বলেছিলে সে নাকি খুব ভালো রান্না করতে পারে। কালকে থেকে তাকে কাজে নিয়ে আসবে, তোমরা দুই বোন মিলে রান্না করবে, কেমন? ধন্যবাদ স্যার। লতা দেবীর বুঝতে আর বাকি ছিল না যে সমস্ত কুকর্মের পেছনে বুলটির হাত ছিল। বৈশালী এবং তার শাশুড়ি মা মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কাজ ছেড়ে যাওয়ায় বৈশালী খুব কান্নাকাটি করতে থাকে। বৌমা, তুমি আর কান্নাকাটি করো না। আমি তো তোমাকে বললাম, স্কুলে স্যার ম্যাডামদের স্পষ্টভাবে জানাই যে ওগুলো সব বুলটির কাজ। বুলটি ওর বোনকে কাজে ঢোকানোর জন্য আমাদেরকে বের করে দিয়েছে। আমি জানি মা, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা তো ঠিক নয়। সেই জন্যই তো আমি স্যারের কাছে কয়েকদিনের সময় চাইছিলাম। বৌমা, আমাদের এবার কিন্তু অন্য কিছু একটা করতে হবে। এভাবে বসে থাকলে তো চলবে না, আমাদের অন্য কোনো কাজ খুঁজতে হবে। মা, আমি আর ওই স্কুলে যাব না। তোমরা আমার সঙ্গে স্কুলে যাবে না, আমিও যাব না। আমাকে অন্য স্কুলে ভর্তি করে দাও। না মা, এমন বলতে নেই। আমরা স্কুলে যাব না তো কি হয়েছে? আমি প্রত্যেকদিন তোমাকে স্কুলে দিয়ে আসবো। আমি যাব, কখনো তোমার ঠাম্মি যাবে। তোমাকে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। তুমি এসব দিকে একদম মন দেবে না। চম্পা তার মায়ের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন চম্পাকে বৈশালী ও লতা দেবী স্কুলে দিয়ে আসে এবং তারা অন্য কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কোথাও কাজ পায় না। এরকম ভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন চম্পা বাড়িতে এসে বলে,
মা জানো, আমাদের স্কুলে এখন খুব বাজে খাবার রান্না করে। আমার বন্ধুরা আর কেউ খাবার খায় না, সবাই নিজের নিজের বাড়ি থেকে টিফিন নিয়ে আসে। তুমি কালকে আমাকে টিফিনে চাউমিন দেবে, আমি আর স্কুলের খাবার খাবো না। স্কুলের খাবার খেয়ে কালকে আমার পেট ব্যথা করছিল। সে কি, বাচ্চারা স্কুলের খাবার খাচ্ছে না? তা আবার কি করে হয়? স্কুলের টিফিনে চাউমিন নিয়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলছিস না তো? না মা, আমি সত্যি কথা বলছি, আমার বন্ধুরা আর কেউ মিড ডে মিল খায় না। চম্পা সত্যি কথাই বলছে বৌমা। আমিও কালকে খবরটা পেয়েছিলাম। বল্টি আর ওর বোন মশলাপাতি সব চুরি করে নিয়ে চলে যায়। আর এমনিতেও ওরা রান্না ভালো করতে পারে না। ওদের বাড়ানো খাবার আর বাচ্চারা খেতে চাইছে না। বুঝলাম, অপরের ক্ষতি করে কেউ কখনো সুখে থাকতে পারে না। চম্পা, তুই চিন্তা করিস না, কাল থেকে আমি তোকে চাউমিন করে দেব। পরের দিন বৈশালী তার মেয়ের জন্য কয়েক রকমের সবজি দিয়ে এবং খুব অল্প পরিমাণ মশলা দিয়ে চাউমিন তৈরি করে দেয়। বৈশালীর হাতে চাউমিন খুবই স্বাস্থ্যকর ছিল। চম্পা তার হাতে চাউমিন খুবই পছন্দ করত। চম্পা খুশি হয়ে টিফিন নিয়ে স্কুলে চলে যায়। টিফিন বেলা ব্যাগ থেকে চাউমিন বের করতেই চম্পার বন্ধুরা চাউমিন নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। এই চম্পা, আমাকে একটু চাউমিন দে না। তোর মা তো খুব ভালো চাউমিন বানায়। আমার মা এত ভালো চাউমিন বানাতে পারে না। দে না একটু, দে না প্লিজ। সত্যি কাকিমার হাতের চাউমিন খেতে খুবই ভালো। এই, কালকে একটু বেশি করে চাউমিন আনবি তো, অল্প একটু খেয়ে মন ভরছে না। সব তোদেরকে দিয়ে দিলে আমি কি খাবো? দেখ তো, একটুখানি আছে, এবার আমি খাই। এই চম্পা, তোর মাকে চাউমিন বিক্রি করতে বল না। আমাদের স্কুলের সামনে তোর মা চাউমিন বিক্রি করলে খুব ভালো হবে। আমরা সবাই চাউমিন কিনে খেতে পারবো। আমাদের স্কুলের মিড ডে মিল তো আর খাওয়া যায় না, তাই। এই কথা শুনে চম্পার মাথায় খুবই ভালো একটা আইডিয়া আসে। সেদিন স্কুল ছুটির পর সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। বৈশালী এবং তার শাশুড়ি মা আজকে কোনো কাজ না পেয়ে মন খারাপ করে বসেছিল। ঠাম্মা, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি তোমাদের কাজ খুঁজে দিচ্ছি। মা, তোমার হাতে চাউমিন আমার বন্ধুরা খুব পছন্দ করেছে। তোমরা আমাদের স্কুলের সামনে চাউমিন বিক্রি করো। আমার বন্ধুরা সবাই তোমাদের কাছ থেকে চাউমিন খাবে বলেছে। বৌমা, আইডিয়াটা তো খুবই ভালো। এটা তো আমরা আগে ভাবিনি। চম্পা, তোর মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। বৌমা, এটাই সঠিক সুযোগ। আমরা যদি স্কুলের সামনে একটা চাউমিনের দোকান পার্মানেন্টলি তৈরি করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। বাচ্চারা চাউমিন খেতে পছন্দ করে। আর ওখানে তো শুধু একটা স্কুল নয়, 4-5টা স্কুল পাশাপাশি আছে। আমাদের ভালোই লাভ হবে। বৈশালী তার শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যায়। পরের দিন থেকে বৈশালী এবং লতা দেবী দুজনেই ঠেলাগাড়ি করে চাউমিন বিক্রি করতে যায়। প্রথম দিনে স্কুলের বাচ্চারা তাদের ঠেলাগাড়ির সামনে এসে ভিড় করে। ও কাকিমা, আমি চম্পার বন্ধু হই। আমাকে 1 প্লেট চাউমিন দাও। চাউমিন কত টাকা দাম? চাউমিনের দাম মাত্র 10 টাকা। সবাই নাও, চাউমিন খাও। একেবারে তাজা টাটকা সবজি দিয়ে তৈরি চাউমিন, শরীরের কোনো ক্ষতি করবে না। নাও নাও, সবাই চাউমিন খাও। 10 টাকা, মাত্র 10 টাকা। বৈশালীর হাতে তৈরি করা চাউমিনে এক আলাদাই স্বাদ ছিল। প্রথম দিনে তাদের অনেক টাকা ইনকাম হয়। শুধু চম্পাদের স্কুল নয়, আশেপাশের স্কুল থেকেও বাচ্চারা তাদের কাছ থেকে চাউমিন কিনতে আসতো। বেশ কয়েকদিন এভাবেই চলতে থাকে। স্কুলের বাচ্চারা মিড ডে মিল খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল, কারণ সব বাচ্চারাই এখন বৈশালীর হাতে চাউমিন খেত। টিফিনের ঘন্টা বাজলেই বাচ্চারা একে একে স্কুল থেকে বেরিয়ে বৈশালীর চাউমিনের দোকানের সামনে এসে ভিড় করত। এর ফলে স্কুলের স্যার ম্যাডামরা খুবই চিন্তায় পড়ে। এই বৈশালী আর ওর শাশুড়ি মায়ের জন্য স্কুলের বাচ্চারা তো আর মিড ডে মিল খাচ্ছেই না। আমরা তো একটা বড় সমস্যায় পড়ে গেছি। এই বৈশালীর কিছু একটা ব্যবস্থা করতেই হবে। স্কুলের কয়েকটা স্যার ম্যাডাম বৈশালীর কাছে এসে বলে, এই যে তোমাদের চাউমিনের জন্য আমাদের স্কুলের বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে না, এতে করে আমাদের বাচ্চাদের খুবই ক্ষতি হচ্ছে। তোমরা এখনই চাউমিন বিক্রি করা বন্ধ করো। আমরা তোমাদের এখানে আর বসতে দেব না। যাও যাও, চলে যাও এখান থেকে। স্যার, বাচ্চারা আমার চাউমিনের জন্য মিড ডে মিল খাওয়া বন্ধ করেনি। আপনাদের মিড ডে মিলের খাবারের কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ায় বাচ্চারা খাবার পছন্দ করছে না। সেই জন্যই বাচ্চারা টাকা দিয়ে বাইরে থেকে চাউমিন কিনে খেতে বাধ্য হচ্ছে। সুতরাং আমাদের কিছু না বলে আপনারা মিড ডে মিলের খাবার উন্নত করার চেষ্টা করুন। তুমি আমাদের শেখাবে আমরা কি করব না করব? তুমি এখান থেকে উঠবে নাকি পুলিশকে ডাকবো? কোনটা বলো? স্যার,
আপনি আমাদের কিছু করতে পারবেন না। আমরা স্কুলের গণ্ডির বাইরে বেরিয়ে কিছুটা দূরেও চাউমিন বিক্রি করতে পারবো, আপনি কিছু করতে পারবেন না। আপনারা কোনো কারণ ছাড়াই আমাদেরকে রান্নার কাছ থেকে বের করে দিলেন, শুধুমাত্র অপর একজনের উস্কানিতে আপনারা এটা করলেন। এখন আবার আমাদের চাউমিনের ব্যবসাও বন্ধ করবেন বলে উঠে পড়ে লেগেছেন। আমাদের গরিবদের উপরে এত অত্যাচার কেন? আমাদেরকে তো কিছু করে খেতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কাজ থেকে বের করে দেওয়াটা আমাদের ভুল হয়েছিল, আমরা সেটা এখন বুঝতে পারছি। আমরা তোমাদের আবার রান্নার কাজটা দিতে চাই, কিন্তু তোমরা দয়া করে এই চাউমিন বিক্রি করা বন্ধ করো, না হলে আমাদের বাচ্চারা যে মিড ডে মিল খাচ্ছেই না একদম। বৈশালী এবং লতা দেবী এই কথাটি শুনে খুবই খুশি হয়। তারা দুজনেই আবার স্কুলে রান্নার কাজে লেগে পড়ে। এতে করে বাচ্চারা আবার তাদের হাতে তৈরি মিড ডে মিল খাওয়া শুরু করে। কিন্তু বৈশালী এবং তার শাশুড়ি মা চাউমিনের ব্যবসা বন্ধ করেনি। তারা স্কুলের সামনে আর চাউমিন বিক্রি না করে সন্ধেবেলা করে তাদের লোকাল বাজারে ঠেলাগাড়ি করে চাউমিন বিক্রি করত। এতে করে তাদের ইনকাম বহুগুণে বেড়ে যায়। ধীরে ধীরে তারা বাজারে একটা বড় চাউমিনের দোকান তৈরি করে। এভাবেই দুই শাশুড়ি বৌমা পরিশ্রম করতে থাকে। তাদের জীবনে আর কোনো কিছুর অভাব থাকে না। তারা সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।